দর্শক, আমরা আমাদের একটা কাজের সাইটে আসলাম। এখানে গাঁথনির প্রিপারেশন কমপ্লিট হয়েছে, লেআউট মোটামুটি কমপ্লিট করছে মিস্ত্রিরা। এখন মশলা মাখানো হচ্ছে, যেটা দেখতেছি গাঁথনির জন্য মশলা মাখানো হচ্ছে। এই মশলা মাখানো নিয়ে আমি মিস্ত্রি সাহেবের সাথে একটু কথা বলবো। শখ, কেমন আছো? ভালো আছে স্যার। হ্যাঁ, আচ্ছা, এই যে মশলা মাখাইছো কোন সিমেন্ট ব্যবহার করছো? ক্রাউন স্যার। ক্রাউন সিমেন্ট। তুমি কি মানে মশলার যে সিমেন্ট ব্যবহার হয়, হ্যাঁ, পানির সাথে সিমেন্ট যেটা কাজ করে, সিমেন্ট জমাট বাঁধা শুরু করে কত সময় পর থেকে ক্রাউন সিমেন্ট, এটা জানো? ক্রাউন সিমেন্ট স্যার জমাট বাঁধে ম্যাক্সিমাম 4 ঘন্টা রাখা যায়, কিন্তু 4 ঘন্টার আগে ক্লিয়ার করা লাগবে আর কি মশলাটা। দর্শক, আমি ক্লিয়ার করতেছি। মানে সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম থাকে, মানে ধরেন সিমেন্ট কতক্ষণ পর থেকে জমাট বাঁধা শুরু করে সেটাকে ইনিশিয়াল সেটিং টাইম বলে আর কি। তো ক্রাউন সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে 45 মিনিট। তার মানে এই সোহাগ, এই যে সিমেন্ট পানির সাথে যখন লাগাবা, মিক্স করবা, তখন থেকে 45 মিনিট হচ্ছে তোমার কাজের সময়। এই 45 মিনিটের মধ্যে মশলাটা নিয়ে গাঁথুনিতে তুমি ইউজ করতে পারবা। 45 মিনিট পর থেকে গাঁথুনিতে যখন তুমি ব্যবহার করলা, তারপর থেকে সিমেন্ট কি করবে, তার জমাট বাঁধা শুরু দেবে। কোন পর্যন্ত মানে ফাইনাল সেটিং টাইম আর একটা আছে দর্শক। ফাইনাল সেটিং টাইম মানে হচ্ছে সিমেন্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জমাট বাঁধা নিয়ে কাজ করে খুব হেভিলি, সেটাকে ফাইনাল সেটিং টাইম বলে। ক্রাউন সিমেন্টের ফাইনাল সেটিং টাইম হচ্ছে, আমি ব্যাগ এবং ডিটেল দেখে যেটা বুঝলাম, 6 ঘন্টা 6.5 ঘন্টা পর্যন্ত। তার মানে হচ্ছে ওই 45 মিনিট হচ্ছে তুমি মশলা মাখায় রাখতে পারবা। এটা কিন্তু সাবধান। 45 মিনিটের পরে যদি তুমি আবার পানি দাও, তাহলে কি হলো, সিমেন্ট কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, পানির পরিমাণটা বেশি হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা সাইটে খেয়াল করতে হবে যে 45 মিনিটের মধ্যেই এই মশলা মানে পানি মেশানো মশলাটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার আসি, আমরা এখানে কত ইঞ্চি গাঁথনি করব? 5 ইঞ্চি। 5 ইঞ্চি গাঁথনিতে এর রেশিওটা কেমন মিলাইছো তুমি? কত ভাগ সিমেন্ট দিছো, কত ভাগ বালি দিছো? 1 ভাগ সিমেন্ট, 4 ভাগ বালু। দর্শকেরা ঠিক আছে, কারণ 5 ইঞ্চি গাঁথনিতে 4-1, তাই না? মানে 1 ভাগ সিমেন্ট, 4 ভাগ বালি। এখানে কতটুকু সিমেন্ট দিছো? এখানে অর্ধেক পরিমাণ দিছি, হাফ ব্যাগ দিছি, 2 ভাগ বালু, হাফ ব্যাগ সিমেন্ট, মানে 2 টাকারি সিমেন্ট। এটা হচ্ছে এই যে তাগার আছে না, 2 টাকারি সিমেন্ট, 2 টাকারি যদি সিমেন্ট দাও, তাহলে 2 গুণ 4 8 টাকারি বালি দিতে হবে। এটা কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না, ভুল করলে সমস্যা হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা এখন আসি যেখানে তুমি ইট বসাইছো। জি ভাই, এখান থেকে একটা ইট উঠান। কোন নিয়ে আসো। এটা আছে কি বাসলা? জি জি স্যার। এটা দিয়ে এই জায়গাটা, জি, যেখানে তুমি গাঁথনি বসাবা, জি স্যার, এই জায়গাটা ভালো করে চিপিং করে নিতে হবে। এই যে এইভাবে চিপিং করে নিতে হবে, জি, তাইলে হবে কি, রাফ সারফেস হবে। এই রাফ সারফেসের কারণে সিমেন্টটা টিকসই বেশি হবে, ঠিক হবে, জয়েন্টটা ঠিকঠাক মতো হবে। ঠিক আছে, এটা জি স্যার। কন্নি আছে, তারপরে হচ্ছে তোমার প্লাম বব শল আছে। দেখি শলটা, দেখি। এই শলটা দিয়ে উপরের ফ্লোরের সাথে মেলাবা। জি, উপরের সিলিং এর সাথে। 5 ইঞ্চি গাঁথনিটা একবারে তুমি কতটুকু পর্যন্ত উঠাইতে পারবে? একবারে স্যার 3.5 ফিট, 3 ফিট উঠানো যাবে। আচ্ছা, 3 ফিট। কোনোভাবে 5 ফিটের উপরে কিন্তু গাঁথনি করবে না, তাহলে সেটিং হবে। অনেক সময় দেখো না যে মানে ছাদের ভিতর ফাটল দেখা দেয়, কারণ এই কাঁচা মশলা, ভেজা মশলাটা একটু সেটিং হয়। সেই সেটিং এর যদি 5 ফিটের উপরে চলে যাও, তাহলে মাত্রা যে পরিমাণ হয় সেটাতে ফাঁকা হয়ে যায়, ফাটল হয়। ঠিক আছে, ফাটল হয়। হ্যাঁ, আচ্ছা, এবার আসো এই যে কলামের সাইড। জি স্যার। কলামের সাইডে যে এই যে কলামের সাথে জয়েন্টটা হবে, আমরা অনেক সময় কি দেখি যে গাঁথনি যখন হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, প্লাস্টার হয়ে যায়, অনেকদিন পর দেখা যায় কলাম আর গাঁথনির ওইখানে ছেড়ে দেয়। এই ছেড়ে দেওয়ার কারণ কি? এর সাথে জয়েন্টটা ঠিক মতো হয় না। আমরা অনেক সময় মনে করি যে এখানে বেশি করে সিমেন্টের গোলা দিলে মনে হয় জয়েন্টটা ভালো হয়, বিষয়টা এরকম না। ঠিক আছে, পরিমাণ বেশি হলে আরো কড়া হয়ে যায়, ফেটে যেতে পারে। তার মানে এখানে সমাধান কি, এই জায়গাটা ওই তোমার বাসুলা দিয়ে সিলিং করে নিতে, হ্যাঁ, ভালো করে সিপিং করে নিয়ে রাফ সারফেস তৈরি করতে হবে। আর মনে রাখতে হবে, গুড়া কোনো কিছু থাকবে, লুজ কোনো কিছু থাকবে, এটা থাকতে পারবে না।
ঠিক আছে। এরকম হয় না। আচ্ছা, এই যে দুই ইটের জয়েন্ট আছে, তার মানে এখানে এদিক থেকে একটা ওয়াল যাবে, এদিক থেকে একটা ওয়াল যাবে। জি জি জি, এই দুই ওয়ালের কর্নার পয়েন্টে অনেক সময় ফেটে যায়, ফেটে যায়। লাস্টে অনেক সময় ফেটে যায়। জি। ফেটে যাওয়ার কারণ হচ্ছে এর ভিতরে যে জয়েন্টটা, এই জয়েন্টটা একটার সাথে আর একটা জিগজ্যাগ দিতে হয়, মিলে ইটের জিগজ্যাগ দিতে জিগজ্যাগ হয়। দিতে হয়, হ্যাঁ। ইটের বন্ডিং এর কিছু সিস্টেম আছে, তোমার জিগজ্যাগ দিবা, একটা ইট ভিতরে ঢুকাই দিবা, আর একটা ইট এর ভিতরে ঢুকাই এর দিবা, ভিতরে ঢুকে তাইলে কি হবে, এই জয়েন্টটা পুরোপুরি হবে, আর কোনোভাবে ফাটল হবে না। ঠিক আছে, ঠিক আছে। পাঁচশো এটা ধরেন। আচ্ছা দর্শক, এখন আমরা সুতা ধরাটা দেখাচ্ছি। একবারে, হ্যাঁ। আচ্ছা, এই যে সুতা হচ্ছে দুইটা, একটা হচ্ছে সুতা একদম হরিজেন্টাল সোজা করবে, মানে সোজা করবে গাঁথনি, গাঁথনি কোনোভাবে বাঁকা হওয়া যাবে না। বাঁকা হওয়া যাবে না। এই যে 5 ইঞ্চি গাঁথনির এক পাশ, জি বাইরের পাশটা একদম সোজা হইতে হবে, জি, কোনোভাবে বাঁকা হওয়ার সুযোগ নাই। আর একটা পাশ ইটের সাইজের কারণে একটু এলোমেলো হইতে একটু পারে, এলোমেলো হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল এক পাশ সোজা। হ্যাঁ। এবং যেই সুতাটা উপর দিয়ে দেয়া হবে, ওই সময় খেয়াল করতে উপরে যে গাঁথনিটা হবে, ইটটা বসাবে, ওই ইটের লেভেলটাও সমান থাকবে। উঁচু নিচু হলে, মশলা কম বেশি হলে ঝামেলা হবে। হয়ে যাবে। মশলা কি পরিমাণ দিবা গ্যাপটা? মশলা কি পরিমাণ দেবো? হাফ ইঞ্চি পরিমাণ, হাফ ইঞ্চি পরিমাণ। হাফ ইঞ্চি 3/4 বা বেশি মশলা দিলে কি হবে, সেটিংটা বাড়বে। বাড়বে। আপনি যদি মশলা বেশি দেন তাহলে সেটিংটা বাড়বে, তখন দাবি যাবে হালকা, ওই কারণে ফাটল দেখা দেয়। হ্যাঁ, ঠিক আছে। তারপরে বালির কারণে ওই যে ঝরে ঝরে পড়ে যায়, এরকম নানান ধরনের সমস্যা থাকে। তো বালি নরমালি সাইডে আমরা যেই জিনিসগুলো খেয়াল করতে পারি, বালি দেখে যে জিনিসগুলো আমরা কোয়ালিটি বা সিস্টেম দেখে নিতে পারি, সেটা হচ্ছে প্রথমে বালির মধ্যে ময়লা আবর্জনা আছে কিনা এটা দেখতে হবে। এটা দেখার একটা সহজ সিস্টেম, তুমি হাতে বালি নাও, হ্যাঁ, দুই হাতে এরকম ডলো, এরকম ডলো, হ্যাঁ ডলো। এবার হাত ঝাড়ো, মোটামুটি এই হাত দেখাও। এই হাতে যদি ময়লা থাকে, কালো কাদা টাদা ময়লা টয়লা থাকে, তাহলে বালির সমস্যা। ঠিক আছে। এবার বালি আরো হাতে নাও, হাতে নিয়ে এর মিহিতা দেখতে হবে। হ্যাঁ, প্লাস্টার বালি নরমালি একটু মোটা হবে ভরাট বালি থেকে। হ্যাঁ, মিহিতাতে একটু ধার ধার থাকতে পারে, এরকম দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা। এই বালির নিয়ম হচ্ছে তোমার মোটামুটি ধুয়ে নেওয়া, তারপরে হচ্ছে চেলে নেওয়া। কিন্তু বালির যে কোয়ালিটি দেখলাম তাতে চালার মতো কিছু নাই, আর বালি খুবই ফ্রেশ। ঠিক আছে, বালির ফ্রেশ। এটা কি ভুয়াপুরের বালি, তাই না? ভুয়াপুরের বালি, যার কারণে ফ্রেশ আছে এবং বালির দানা মোটা আছে। এই বালিতে গাঁথনি মোটামুটি ভালো হবে, ভালো হবে। আচ্ছা, গাঁথনিটা ঠিকই হবে। আর যে বিষয়টা সেটা হচ্ছে বালি ধুয়ে নিতে হয়, যে বালিতে লবণাক্ত কিছু থাকে, কিন্তু এই বালির যে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি তেমন একটা লবণাক্ত কিছু থাকার কথা না। হ্যাঁ, আচ্ছা, আমরা ইট দেখে আসি কি অবস্থা। দেখা যায় সোহাগ, এটা কি ইট ভিজাইতেছে পানি দিয়ে? জি স্যার। কখন শুরু করছো? কালকে থেকে শুরু করছি স্যার। 24 ঘন্টা? 24 ঘন্টা হয়েছে স্যার। দর্শক, ইট ভিজাইতে হবে 24 ঘন্টা গাঁথনির আগে, এবং ইট দেখতে হবে পরিষ্কার আছে কিনা, ইটের শরীরে মানে আশেপাশে কোনো ময়লা আবর্জনা আছে কিনা। একটা ইট দেখি তোমার ইটের কি অবস্থা, শ্যাওলা ধরা আছে কিনা। আছে শ্যাওলা ধরা? ফ্রেশ, তাই না? ফ্রেশ। তাহলে 24 ঘন্টা এরকম ভেজানো থাকবে দর্শক, এবং ইটটা হবে ফ্রেশ। শ্যাওলা ধরা থাকলে এটা আবার কি করতে হতো, পরিষ্কার করতে হতো। আর একটা জিনিস মনে রাখবা, কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে, মেশনারি মানে এই যে আমরা গাঁথনির কাজ টাজ করতেছি, এইসব কাজের ক্ষেত্রে পরিষ্কারটা কিন্তু খুব জরুরি। যত পরিষ্কার করবা, সিমেন্ট তত সুন্দরভাবে কাজ করবে। তোমার শরীরে কোথাও কেটে গেলে ওই জায়গাটা কিন্তু পরিষ্কার থাকলে জয়েন্টটা ঠিক মতো, ঠিক একইভাবে রাসায়নিক বিক্রিয়াটাও পরিষ্কার হলে ভালোভাবে হয়, বাধাগ্রস্ত হয় না। ঠিক আছে, ওকে। দর্শক, আমরা ইটের গাঁথনির আগে যে যে সতর্কতা নেওয়া দরকার সেই সতর্কতা বিষয়ে কথা বলছিলাম। আমরা এখানে ইটের গাঁথনি লেআউট চেক করেছি, ডায়াগোনাল কোনাকুনি মাপগুলো ঠিক আছে, এবং প্রত্যেকটা রুমের মাপ ঠিক আছে। এখানে 12x11 রুমের সাইজ আছে, বেডরুমের সাইজ আছে। বারান্দার মাপ দেখেছি ঠিক আছে। কিভাবে উপর থেকে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে সেটা আমরা চেক করে দেখেছি, আর টোটাল মোটামুটি চেক করে দেখা আছে। এইভাবে যদি সতর্কভাবে গাঁথনি করা হয় দর্শক, তাহলে একটা গাঁথনি পারফেক্ট হয়, এবং এই গাঁথনিটা পরে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে এবং বেশ শক্তিশালী হয়। ধন্যবাদ। প্রিয় দর্শক, গাঁথনি শুরু করার আগে সতর্কতা নিয়ে কথা বলছিলাম। গাঁথনি শুরু করার আগে সতর্কতা অবলম্বন করলে যেমন করে গাঁথনি মজবুত হয়, টেকসই হয়, ক্ষতিকারক অনেক উপসর্গ থেকে গাঁথনিকে অবমুক্ত করা যায়। পাশাপাশি গাঁথনি দীর্ঘস্থায়ী শক্তি অর্জন করার জন্য আরেকটি কাজ খুবই অপরিহার্য, সেটা হচ্ছে
গাঁথনিতে সঠিক সময়ে পরিমাণ মতো কিউরিং করা। দর্শক, কিউরিং হচ্ছে আমরা যেটা পানি দিয়ে ভিজাই, পানি ছিটাই, এটাকেই আসলে কিউরিং বলে। আমার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো একটা গাঁথনি কমপ্লিট হওয়ার পরে কিভাবে কিউরিং করতে হয়, কতক্ষণ পরে কিউরিং শুরু করতে হবে, কিউরিংটা কত দিন পর্যন্ত করতে হবে, কিউরিংটা আবহাওয়ার উপর নির্ভর করে, সেটাতে কি কি সমস্যা হতে পারে সেটা নিয়ে কথা বলবো। কিউরিং না করলে কি পরিমাণ ক্ষতি হতে পারে সেটা নিয়ে কথা বলবো। প্লাস্টারের আগে কিউরিং কতটা জরুরি সেটা নিয়ে কথা বলবো। কিউরিং কতদিন পর্যন্ত করতে হবে সেটা নিয়েও আমার পরবর্তী ভিডিওতে বিস্তারিত কথাগুলো থাকছে। দর্শক, আমি ভিডিওগুলো তৈরি করছি মানুষকে সতর্ক করার জন্য। কনস্ট্রাকশন কাজের অনেক ক্ষতি হয়, মিস্ত্রিদের সামান্য অসতর্কতার কারণে বাড়ির মালিকের বড় ধরনের ক্ষতি হয়, যার ফলে আমরা দেখতে পাই গাঁথনিতে ফাটল। বিল্ডিংয়ের বয়স না হলেও গাঁথনিতে ফাটল দেখা যায় অল্প বয়সে, প্লাস আপনার প্লাস্টার ঝরে পড়তে দেখা যায়, ড্যাম্প দেখা যায়, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। সেগুলো থেকে এড়ানোর জন্য এই সতর্কতামূলক ভিডিও। তাই আমাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। পাশাপাশি ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার এবং দেখার, সতর্ক হওয়ার সুযোগ দিন। ধন্যবাদ।